বন্ধুরা, আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং শেষমেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক একটা নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। আমাদের এই বর্তমান জেনারেশনকে জেন জি বলা হচ্ছে এবং ডিজিটাল এই যুগে দেশের তরুণ সমাজ ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত বলেই সবার ধারণা ছিল। ঠিক যে জেনারেশন নিয়ে সুশীল সমাজের এত উদ্বিগ্নতা ছিল, সেই জেনারেশনই পথ দেখিয়েছে দেশের বৈষম্য দূর করতে, স্বৈরাচারের পতন ঘটাতে, ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে। কিভাবে একটি স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে দাঁড়াতে হয়, রংপুরের শহীদ আবু সাইদের বুক পেতে গুলিবিদ্ধ হওয়া আমাদের প্রতিবাদী চেতনার এক চূড়ান্ত প্রতিফলন। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আনিসুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আজ আছি রাজধানী ঢাকার গাবতলী বেড়িবাঁধ এলাকায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি যোগ হয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এমনই এক প্রাইভেট ইউনিভার্সিটির অন্যতম সমন্বয়ক অদম্য বীর মারুফ হাসান প্রান্তর কাছ থেকে শুনব কেন তারা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে যোগ দিয়েছিলেন। আমার নাম মোহাম্মদ মারুফ হাসান প্রান্ত। আমি ইউলাইবে বিবিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। যখন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা রাস্তায় নামলো এবং তারা যখন জীবন দেওয়া শুরু করলো, তখনই কিন্তু আন্দোলনের মোড়টা ঘুরে গেছে। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, আমি প্রথমে এই আন্দোলন যখন কোটা বিরোধী আন্দোলন ছিল, প্রথম দিকে কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটিরা আগের দিকে নামি নাই। আমরা কখন নেমেছি? যখন আমরা দেখেছি যে একটা যৌক্তিক আন্দোলন করতে গিয়ে আমাদের ভাইয়েরা রক্ত রঞ্জিত হচ্ছে, রাজপথে রক্ত ঝরছে, আমাদের ভাইরা একটা যৌক্তিক আন্দোলন করতে গিয়ে মারা যাচ্ছে, ফ্যাসিস্ট সরকার তাদের উপরে গুলি চালাচ্ছে। শুধু তাই না, যখন ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় তাদের হলগুলোকে বন্ধ করে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে আন্দোলন বড় হবে এই কারণে, তখন প্রাইভেট ইউনিভার্সিটির মানুষরা কিন্তু রাস্তায় নামলো এবং শিক্ষার্থীরা রাস্তায় নামলো এবং এই রাস্তায় নেমে পুরো আন্দোলনটার একটি মোড় ঘুরিয়ে দিল এবং এমন একটি মোড় ঘুরালো যে এই আন্দোলনটা ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটালো। এখানে আমাদের আসতে হবে, বুঝতে হবে যে ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্ট হয়ে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির বাচ্চাদের কিন্তু হত্যা করেছে। মুগ্ধ থেকে শুরু করে আমাদের ছোট ছোট ভাই, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ স্টুডেন্ট, আমার ছোট ভাই ফারহানকে যেদিন হত্যা করা হলো 18 তারিখ, ওই দিন আসলে আমরা বসে থাকতে পারি নাই। আমাদের তখন একটাই দাবি হয়ে গেল যে এই যে হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা, তাকে পদত্যাগ করতে হবে এবং শুধু পদত্যাগ করলেই তার হবে না, সে যে এই মানুষগুলোকে হত্যা করছে এবং তার নির্দেশে যে হত্যা করা হয়েছে এবং আওয়ামী লীগের ভিতরে স্বরাষ্ট্রমন্ত্রী তখন যে ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপর ওবায়দুল কাদের থেকে শুরু করে পলক থেকে শুরু করে যেই সকল মানুষরা ছিল, তাদেরকে পদত্যাগ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এটা ছিল আমাদের মূল দাবি এবং এই কারণে আমরা কিন্তু আন্দোলনে নেমেছি, হাসিনার পতন ঘটিয়েছি। কিন্তু পতন ঘটানোর পর কি দেখা গেল? হাসিনা খুব সুন্দরভাবে হেলিকপ্টারে চলে গেল ভারতে এবং সে ভারতে যাচ্ছে, ভারতে গেল, আসলে এর পিছনে দায়ী কারা এটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের দেশের মানুষই তখন তাকে সাহায্য করেছিল এবং তাকে যদি সাহায্য না করতো সে তো যাইতে পারতো না। তার যদি সে সৎ সাহসটা থাকতো, আপসহীন নির্যাতন, সে আমরা খালেদা জিয়াকে দেখেছি, সে কিন্তু দেশেই ছিল এবং দেশে থেকে সে তার বিচারের সম্মুখীন হওয়ার ট্রাই করছে। এখন শেখ হাসিনা সে যদি আসলেই সৎ হইতো, তাকে দেশে থাকতে হইতো এবং দেশে থেকে তার বিচারের আওতায় এসে তার সঠিক, সে যদি না দিয়ে থাকে এই হুকুমগুলো, তাহলে তার নিজের জায়গাটা করা উচিত ছিল, কিন্তু সে কিন্তু সেই জিনিসটা করে নাই, সে কিন্তু চলে গেছে। আচ্ছা, সে চলে গেছে, এখন আমাদের উচিত কি? এখন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে তাকে বিচারের আওতায় নিয়ে আসা। ভারতে দুই একটা নোটিশ পাঠালে ভারত থেকে শেখ হাসিনাকে দিয়ে দিবে না, আপনাকে তাকে চাপ প্রয়োগ করতে হবে। আর চাপ প্রয়োগ করার জন্য শুধু এই আমরা দুই একটা কথা বলবো, আপনারা সরকার শুনবেন এবং মানে এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের করে নেবেন, তাইলে হবে না। আমাদের দেশের মানুষরা যারা শেখ হাসিনাকে সরানোর জন্য সর্বাত্মকভাবে নেমে এসেছেন, তাদের আবারও রাস্তায় নেমে আসতে হবে এই শেখ হাসিনার বিচার করার জন্য। আজকে যদি তাদের বিচার করা না হয়, আমি আমার শহীদ ভাইদের কবরে গিয়ে কি জবাব দিব? আমি আমার সেই শহীদ ফ্যামিলি, আজকেও আমরা শহীদ সৈকতের ফ্যামিলির সাথে ইফতার করে আসলাম। তাদের চাওয়া একটাই, যে ওরা টাকা পয়সা চায় না, ওরা কোনো কোটা চায় না নতুন করে, ওরা কিচ্ছু চায় না, ওরা শুধু একটাই চায় বিচার।
সৈকতের আম্মু কাঁদতে কাঁদতে বলতেছিল যে বিচারের অগ্রগতি তারা শুধু বলে যে হচ্ছেই হচ্ছেই, কোথায় হচ্ছে? আমরা তো কোনো দেখতে পাচ্ছি না, আমাদের চোখে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা দেখতেছি যে অনেক আওয়ামী লীগের নেতাকে আজকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করে জেলে বদলি করা হচ্ছে, কিন্তু তাদের বিচার কায়েম করা হচ্ছে না। এবং অনেক জায়গায় আমি এটাও দেখেছি যে আওয়ামী লীগের নেতাকে যখন ধরে পুলিশ নিয়ে যাচ্ছে, এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা সেখানে গিয়ে তাদের ছাড়ানোর ব্যবস্থা করতেছে, তাদের শেল্টার দেওয়ার ব্যবস্থা করতেছে। এটা যদি আপনারা করতে থাকেন, আপনারা সেই শহীদদের ফ্যামিলির কাছে কি জবাব দিবেন? আজকে যদি আপনি এগুলাই করতে থাকেন, যদি তাদের বিচারের আওতায় না নিয়ে আসতে পারেন, আপনি সেই ফ্যামিলির সাথে যে একবার কথা বলেন। আমি বলবো যে যারা শহীদ হয়েছে সেই শহীদ ফ্যামিলির সাথে যে আপনি একবার কথা বলেন, আপনাদের চোখ দিয়ে যদি পানি না পড়ে, আপনি যদি মনে না হয় যে বিচার করা উচিত, সেদিন আপনি আমাকে একটা বলতে পারবেন। আসলে এই মানুষগুলো আসলে কোটা চায় না, কোনো চাকরি বাকরি চায় না। অনেক ফ্যামিলি আছে যারা পুনর্বাসনও চায় না, সারা শুধু একটা জিনিস চায় যে আমার সন্তানের বুকে যারা গুলি করেছে সেই গুলির বদলা, সেই গুলির বদলা কি তাদের ফাঁসি কায়েম করা, সেই গুলির বদলা কি তাদের বিচার করা, সেই গুলির বদলা কি শেখ হাসিনাকে দেশে নিয়ে এসে উপযুক্ত বিচার করা। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন অদম্য বীর মারুফ হাসান প্রান্তর কাছ থেকে স্বৈরাচার সরকার পতনের এক দফা আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা কোনো শহীদ পরিবারকে সাথে। থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। প্রিয় শ্রোতা, আমরা উত্তরাধিকার সূত্রে যে সংস্কৃতি